আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে ইংলিশ মজা জব স্টুডিও থেকে সাথে আছি আমি মোহাম্মদ নাহিদুল ইসলাম নাহিদ। তো আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বরাবরের মতোই আমি কিন্তু আপনাদের মাঝে হাজির হয়েছি মূলত আমাদের সামনে এনটিএসসি এর যে পরীক্ষা, সেই পরীক্ষার যে প্রস্তুতি সেটারই ধারাবাহিকতায় কিন্তু আমি বাংলার আজকে আমি 18তম দিনের মতো হাজির হয়েছি, অর্থাৎ 18তম ক্লাসে আমাদের যে পড়ার আলোচ্য যে সূচি সেটা হচ্ছে কি প্রকৃতি ও প্রত্যয়। এই প্রকৃতি ও প্রত্যয়ের আমরা যে তিনটা ক্লাস রেখেছি, তিনটা ক্লাসের মধ্যে আজকে আমরা দ্বিতীয় দিনের মতো হাজির হয়েছি। তো আমরা সরাসরি ক্লাসে চলে যাব, তার আগে একটু স্মরণ করিয়ে দেই আমাদের যে বইয়ের যে বিষয়টা। আপনারা নিশ্চয় জানেন, যারা আমাদের বইটি অলরেডি ক্রয় করেছেন আপনারা কিন্তু আমাদের যে অ্যাপস রয়েছে সেখানে কিন্তু পরীক্ষা দিচ্ছেন, এবং একই সাথে যারা এখনও বইটা ক্রয় করেননি আপনারা বইটা কেনার মাধ্যমে, ক্রয় করার মাধ্যমে বা সংগ্রহের মাধ্যমে কিন্তু আমাদের এই অ্যাপসতে এনরোল হয়ে কিন্তু আমাদের সকল পরীক্ষাগুলো দিতে পারবেন। তো যাই হোক, পরীক্ষার বিষয়টা অলরেডি জানিয়ে দিলাম। আর আরও একটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের যে আয়োজন, অর্থাৎ এই এনটিআরসিকে কেন্দ্র করে যে আয়োজন সেটা কিন্তু আমাদের চলমান থাকবে, এবং আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, যখন আপনারা ক্লাসগুলো করবেন ক্লাস করার সময় অবশ্যই খাতায় নোট ডাউন করে নেবেন। বিশেষ করে যারা আসলে আমাদের এই বইটা ক্রয় করেননি আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা যেহেতু আমাদের প্রাইভেট গ্রুপে যুক্ত হতে পারবেন না, কারণ আপনারা জানেন যে প্রাইভেট গ্রুপে যুক্ত হওয়ার পূর্ব শর্ত হচ্ছে কি এই বইটা ক্রয় করা। আর যেহেতু আমরা এই ক্লাসের পিডিএফগুলো কিন্তু প্রাইভেট গ্রুপে দিয়ে দিব, তো আপনি যদি বইটি ক্রয় করে না থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে খাতায় নোট ডাউন করে নিতে হবে। আর যদি যুক্ত হয়ে থাকেন তাহলে তো ওকে, আপনি কিন্তু পিডিএফটা পেয়ে যাবেন। তো যাই হোক, আমরা কথা না বাড়িয়ে আমরা একদম ক্লাসে শুরু করব, ক্লাসে চলে যাচ্ছি। ওকে, আচ্ছা, একজন বলেছেন পরীক্ষা দিতে পারেন না। যা আপনি যদি আমাদের বইটা ক্রয় করে থাকেন, পরীক্ষা না দেওয়ার পেছনে আসলে কারণটা কি? আপনি যদি নিজের ইচ্ছায় না দেন সেটা ভিন্ন কথা, বাট আপনার যদি কোনো টেকনিক্যাল প্রবলেম হয় বা আপনার কাছে যদি মনে হয় যে এই প্রবলেমের কারণে টেকনিক্যাল সমস্যার জন্য পরীক্ষা দিতে পারছি না, তাহলে অবশ্যই আমাদের পেজে নক দেবেন, অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ যে নাম্বার রয়েছে সেখানে কিন্তু টেক্সট করলেই আপনার এই সমস্যাটার সমাধান পেয়ে যাবেন। ওকে, তো আমরা শুরু করে দিব আমাদের আজকের স্লাইডের যে পড়াশোনা। তার আগে আরও একটু বলে নেই, বরাবরের মতো আমি যেটা করি যে এই অধ্যায়টা এনটিআরসি পরীক্ষার জন্য বা নিবন্ধন পরীক্ষার জন্য আসলে কতটা জরুরি বা কতটা আসলে গুরুত্বপূর্ণ সেটা কিন্তু আমি প্রতিটা ক্লাসে কিন্তু এটা দিয়ে থাকি। তো যারা আসলে গ্রুপে যুক্ত হবেন তারা তো পিডিএফ পাবেনই, আর যারা যুক্ত হননি বা এখনও বই ক্রয় করেননি তারা চাইলে কিন্তু এটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন, যাতে করে আপনাদের বুঝতে হয় যে আসলে কোন টপিকটা বা কোন অধ্যায়টা বেশি গুরুত্বপূর্ণ, বা কোন নিবন্ধনে আসলে কততম নিবন্ধনে কতটা পরীক্ষা ছিল, বা কোনটা আসলে বেশি গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো কিন্তু আপনারা জেনে যাবেন। তো শুরুতেই আমি একটা কথা বলে নেই যে আমরা কিন্তু আমাদের প্রথম যে ক্লাস ছিল সেই প্রথম ক্লাসে কিন্তু আমরা দুইটা বিষয় জেনেছিলাম, অর্থাৎ বাংলা কৃত প্রত্যয় এবং বাংলা তদ্ধিত প্রত্যয়। বাংলা কৃত এবং বাংলা তদ্ধিত প্রত্যয়ের যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা মোটামুটি জানার চেষ্টা করেছিলাম। তো আজকে আমরা বাকি যেগুলো রয়েছে খেয়াল করি, বাকি কি কি রয়েছে। সংস্কৃত কৃত প্রত্যয়, সংস্কৃত তদ্ধিত প্রত্যয় এবং বিদেশি তদ্ধিত প্রত্যয়, এই যে তিনটা বাকি থাকবে, সেই তিনটা টপিকের মধ্যে বা তিনটা বিষয়ের মধ্যে আজকে আমরা শেষ করব হচ্ছে বিদেশি তদ্ধিত প্রত্যয়। এইটা আজকে আমরা পড়াশোনার করার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। আর যে বাকি দুইটা থাকবে এই দুইটা আমরা পরবর্তী ক্লাসে যেদিন আমার রয়েছে সেদিন আমরা এই বাকি টপিকগুলো পড়ে শেষ করার চেষ্টা করব। তো যাই হোক, এখন একটা বিষয় হচ্ছে যে আমরা কিন্তু খেয়াল করি, আমরা ভাষায় যে কথা বলি, বিভিন্ন ভাষায় কিন্তু কথা বলি। তো বাংলা ভাষায় যে কথা বলি সেই বাংলা ভাষার ক্ষেত্রে কিন্তু এখানে রয়েছে কি বাংলা কৃত এবং বাংলা তদ্ধিত। তো এই যে বাংলা ভাষাকে কেন্দ্র করে যে কৃত এবং তদ্ধিত, এটা কিন্তু আমরা জানলাম। এবং বাংলা ভাষা কিন্তু নর্মালি অনেকটাই সহজ, যেহেতু আমাদের মাতৃভাষাটাই হচ্ছে বাংলা। কিন্তু এখানে যে সংস্কৃত রয়েছে, সংস্কৃত ভাষা কিন্তু অনেকটাই কঠিন, যেগুলো আসলে আমরা আসলে অভ্যস্ত না, যার কারণে সংস্কৃত কৃত এবং সংস্কৃত তদ্ধিত যেগুলো রয়েছে সেগুলো একটু ক্রিটিক্যাল। এগুলো আমরা লাস্ট ক্লাসে বা পরবর্তী ক্লাসে কিন্তু বিস্তারিত জানবো। আর বিদেশি তদ্ধিত যেগুলো,
বিদেশি তদ্ধিত বিষয়ের মধ্যে যেগুলো পড়ে, বিশেষ করে বিদেশি তো আসলে অনেকগুলো ভাষায় রয়েছে, বাট আমরা আসলে পরীক্ষার জন্য যেগুলো জরুরি, অর্থাৎ স্পেশালি যদি বলি হিন্দি এবং ফার্সি ভাষার যে শব্দগুলো, অর্থাৎ এগুলোই কিন্তু মূলত বিদেশি তদ্ধিত প্রত্যয়ের মধ্যেই বেশি পরীক্ষায় আসতে দেখা যায়। তো এই বিষয়গুলো আমরা একটু জানবো। তো আজকে আমরা বিদেশি তদ্ধিত প্রত্যয়ের যে বিষয়গুলো যেগুলো পরীক্ষার জন্য জরুরি সেগুলো তো আমরা জানবই। তার আগে আমরা মৌলিক কিছু বিষয় জানবো। মৌলিক বিষয় কেন মৌলিক বিষয়ের কথা বলছি, কারণ যারা আজকে আসলে যুক্ত হচ্ছেন আমাদের লাইভে বা আজকেই ফার্স্ট ভিডিও দেখছেন তাদের জন্য এটা জরুরি। সো আমরা মৌলিক বিষয় জানবো। মৌলিক বিষয় কি খেয়াল করি, এখানে এখানে পড়া হচ্ছে কি একটা শব্দ। আমরা জানি পড়াকে যদি আমরা ভাঙাই তাহলে কি কি পাই, পড়াকে যদি আমরা ভাঙাই তাহলে কি পাবো, দুইটা বিষয় পাবো, রাইট? একটা হচ্ছে কি প্রকৃতি আর একটা হচ্ছে প্রত্যয়। পড়াকে যদি ভাঙাই তাহলে আমরা দুইটা বিষয় পাবো, একটা হচ্ছে কি প্রকৃতি আর একটা হচ্ছে প্রত্যয়। তো এখন কথা হচ্ছে পর যোগ আ। তো পড়াকে যদি ভাঙাই পরর নিচে একটা কি থাকবে, হর্ষ চিহ্ন থাকবে এবং একই সাথে একটা ধাতু চিহ্ন থাকবে। তো আমরা নিশ্চয়ই জানি যে যদি হর্ষ এবং কি ধাতু চিহ্ন থাকে সেটাকে আমরা কি জানি, সেটাকে আমরা ক্রিয়া জানি। দুইটা বিষয় একটু আমরা লক্ষ্য করি, একটা হচ্ছে ধাতু চিহ্ন আর একটা হচ্ছে কি, আর একটা হচ্ছে হর্ষ চিহ্ন। তো এই দুইটা বিষয় জানলে নর্মালি আমরা জানি কি এটা হচ্ছে কি ধাতু। তো এখন এই যে পর যোগ আ, তো এই পড়াটা প্রথম যে পড়া এটা কিন্তু আমরা কি জানি প্রকৃতি, এটার নাম হচ্ছে কি প্রকৃতি। এবং পরবর্তীতে যেটা রয়েছে সরিয়া, এটাকে আমরা কি জানি প্রত্যয়। তাহলে আমরা পড়াকে যদি ভাঙাই দুইটা অংশ পাবো, একটা হচ্ছে প্রকৃতি আর একটা হচ্ছে প্রত্যয়। এই যে দুইটা অংশ পেলাম, তো এখন কথা হচ্ছে এই যে প্রকৃতি, এখন এই প্রকৃতির সামনে প্রথম যেটা রয়েছে সেটা কিন্তু একটা আমরা হর্ষ দেখতে পাচ্ছি এবং একটা ধাতু দেখতে পাচ্ছি। তাহলে এই প্রকৃতিকে আমরা কি বলতে পারি, ধাতু। তো এটা যে ধাতু, এটা চেনার উপায় হচ্ছে আমরা কি জানলাম, একটা কি ক্রিয়া, অর্থাৎ এখানে একটা হর্ষ চিহ্ন থাকবে এবং কি একটা ধাতু চিহ্ন থাকবে। তাহলে আমরা জানলাম প্রকৃতিকে আমরা কি বলতে পারি, ধাতু বলতে পারি। এবং এই ধাতুই এটা কিন্তু ক্রিয়ার মূল। হ্যাঁ, এটাকে কিন্তু কি বলা হয়, ক্রিয়ার মূল বলা হয়। এই ধাতুকে আমরা কি বলবো, ক্রিয়ার মূল বলবো। অর্থাৎ অর্থাৎ এটা কিন্তু একটা ক্রিয়া এবং এই ধাতুকে আমরা ক্রিয়ার মূল, অর্থাৎ যেটাই ধাতু সেটাই আসলে কি ক্রিয়ার মূল। তো এটাকে আমরা কি বলতে পারছি, তাহলে এটাকে আমরা ক্রিয়া প্রকৃতি বলতে পারছি। কেন ক্রিয়া প্রকৃতি বলবো, এটাকে কেন ক্রিয়া প্রকৃতি বলবো, এই কারণে এখানে কিন্তু একটা পর ধাতু রয়েছে। আর পর যে ধাতু এটা চিনলাম আমরা কিভাবে, প্রথমত হচ্ছে কি হর্ষ এবং ধাতু চিহ্নর মাধ্যমে জানলাম যে এটা হচ্ছে একটা কি ধাতু। তো এখন বিষয়টা হচ্ছে যে ধাতুর সাথে এই যে ধাতু, এই ধাতুর সাথে যদি কি হয়, প্রত্যয় যুক্ত হয়, এই ধাতুর সাথে যদি প্রত্যয় যুক্ত হয় তাহলে সেটাকে আমরা কি বলবো, ধাতু কোনটা, যেটাই ক্রিয়া প্রকৃতি সেটাকে আমরা কি জানলাম ধাতু। এবং এই ধাতুর অন্য নাম হচ্ছে কি, ধাতু কিন্তু ক্রিয়ামূল, রাইট? তো এই ক্রিয়ামূলের সাথে যদি প্রত্যয় যুক্ত হয় তাহলে সেটাকে আমরা কি বলবো, সেটার একটা নাম রয়েছে, এটার নাম হচ্ছে কৃৎ প্রত্যয়। এটার নাম হচ্ছে কি কৃৎ প্রত্যয়। অর্থাৎ ধাতু হচ্ছে কোনটা পেলাম আমরা, ধাতু পেলাম হচ্ছে এটা। তো এই ধাতুর সাথে যে প্রত্যয়, অর্থাৎ প্রত্যয় আমরা জানলাম কোনটা, স্বরে আ। তো এই ধাতুর সাথে প্রত্যয় যুক্ত হয়ে কি হইলো, সেটা প্রত্যয় যুক্ত হওয়ার মাধ্যমে যেটা পেলাম সেটা হচ্ছে কি কৃৎ প্রত্যয়। অর্থাৎ ধাতুর সাথে প্রত্যয় হচ্ছে স্বরে আ, এটা যুক্ত হওয়ার মাধ্যমে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে কি যুক্ত হয়ে কৃৎ প্রত্যয় গঠিত হলো। এখন কথা হচ্ছে এই যে ধাতু, এই ধাতুর সাথে এই কৃৎ প্রত্যয় এটা যুক্ত হওয়ার মাধ্যমে বা এই ধাতুর সাথে কৃৎ প্রত্যয়ের মাধ্যমে কিন্তু আমরা এই মূল বিষয় যেটা রয়েছে এটাকে আমরা পেলাম। অর্থাৎ এটা তাহলে নাম কি হবে, এটার নাম হচ্ছে কি, এটার নাম হচ্ছে কৃদন্ত পদ। অর্থাৎ ধাতুর সাথে কৃৎ প্রত্যয়ের যে বিষয়, ধাতুর সাথে আচ্ছা, অনেকে কিন্তু আপনারা কমেন্ট করছেন, আমার কথা যদি বুঝতে প্রবলেম হয় তাহলে অবশ্যই কিন্তু আপনারা জানাবেন, আমি চেষ্টা করব আমার জায়গা থেকে সর্বোচ্চটা বোঝানোর জন্য। ওকে, সর্বোচ্চটা বোঝানোর জন্য।
এখন কথা হচ্ছে এই যে ধাতু পেলাম আমরা, ধাতু এবং এই ধাতুটা কৃৎ প্রত্যয়ের সাথে মিলে, ধাতু কৃৎ প্রত্যয়ের সাথে মিলে যে শব্দ গঠিত হয় বা যে পদ হয় সেটাকে আমরা কি বলবো? এটাই হচ্ছে কি, এটা হচ্ছে কৃদন্ত পদ, এটা হচ্ছে কৃদন্ত পদ বা এটা হচ্ছে কি কৃদন্ত শব্দ। তাহলে আমরা বিষয়গুলো আরেকবার একটু সামারি করি। প্রথমে আমরা কি বললাম, পড়াকে যদি ভাঙাই দুইটা বিষয় পাবো, প্রকৃতি এবং প্রত্যয়। প্রকৃতি আমরা জানলাম, এটা যেহেতু হর্ষ চিহ্ন রয়েছে এবং কি ধাতু রয়েছে, তাহলে এটা কি, এটাকে আমরা কি বলি, ধাতু বা ক্রিয়ার মূল। এই ধাতু বা ক্রিয়ার মূলের সাথে যুক্ত হচ্ছে কি প্রত্যয়। এই ধাতু বা ক্রিয়ামূলের সাথে প্রত্যয় যুক্ত হয়ে যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে কি কৃৎ প্রত্যয়। এখন এই ধাতুর সাথে কৃৎ প্রত্যয়ের যে মিলিত বা ধাতুর সাথে কৃৎ প্রত্যয় মিলিত হওয়ার মাধ্যমে আমরা একটা যেই শব্দটা পেলাম সেটাই হচ্ছে মূলত হচ্ছে কি পড়া। আর এটাকে আমরা কি বলবো, কৃদন্ত পথ, কৃদন্ত পথ, রাইট। তো পরীক্ষায় কিন্তু আমরা যখন বিশেষ করে সমাসের ক্ষেত্রে যদি বলা হয় যে উপপদ তৎপুরুষ সমাসটা আসলে কি, এটার সংজ্ঞায় কিন্তু বলা হয়েছে যে কি কৃদন্ত পদের সাথে উপপদের যে সম্পর্ক, অর্থাৎ আমরা কিন্তু কৃদন্ত পদ কোনগুলো এটা যদি না জানি তাহলে কিন্তু আমরা এই উপপদ তৎপুরুষ সমাসটাও কিন্তু আমাদের চিনতে প্রবলেম হবে। সুতরাং আমরা জানলাম হচ্ছে এইটা কি কৃদন্ত পদ, অর্থাৎ ধাতুর সাথে কৃৎ প্রত্যয় মিলিত হওয়ার মাধ্যমে যে শব্দটা, হ্যাঁ, বিদেশি তদ্ধিত প্রত্যয়, বিদেশি তদ্ধিত প্রত্যয় থেকেও কিন্তু পরীক্ষায় আসে এবং এই ব্যাপারটা বা এই প্রত্যয়টা কিন্তু খুবই ইজি, হ্যাঁ, খুব একটা কঠিন না, একদম ইজি। জাস্ট আমরা একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করব তাহলেই হবে, হ্যাঁ। তো এখন আমি যে স্লাইডে যেই তথ্যগুলো দিয়েছি এই তথ্যর বাইরে ইনশাল্লাহ কোনো পরীক্ষাতেই আসবে না, অর্থাৎ যেই নিয়মগুলো রয়েছে আপনি যদি জাস্ট একটু মনোযোগ দেন, আশা করি তদ্ধিত প্রত্যয় থেকে যদি, অর্থাৎ বিদেশি তদ্ধিত প্রত্যয় থেকে যদি প্রশ্ন আসে ইনশাল্লাহ এর বাইরে আসবে না। খেয়াল করি, প্রথমে আমরা একটু জেনে নেই যে বিদেশি তদ্ধিত প্রত্যয় কি। বিদেশি মানে কি আমরা জানি, কি বিদেশি মানে হচ্ছে স্বদেশ, অর্থাৎ নিজের দেশের বাহিরে, রাইট। বিদেশি, তো বিদেশি শব্দ বলতে কি বুঝি, বাংলা ছাড়া যে শব্দ সবগুলোই আমরা মূলত বিদেশি শব্দ বুঝি, বা মাতৃভাষা ছাড়া অন্য শব্দকে আমরা বিদেশি শব্দ কিন্তু বুঝি। তো এখন একটু খেয়াল করি যে শব্দের শেষে, শব্দের শেষে যেসব বিদেশি প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাদের বিদেশি তদ্ধিত প্রত্যয় বলে। জাস্ট আমরা সংজ্ঞাটা একটু মাথায় রাখলাম, যদিও পরীক্ষার জন্য এটা গুরুত্বপূর্ণ নয় সংজ্ঞাটা, আমরা একটু খেয়াল করি উদাহরণগুলো। প্রথমে বলা হয়েছে কি ওয়ালা আলা, বা শব্দের শেষে যদি ওয়ালা বা আলা প্রত্যয় যুক্ত থাকে তাহলে এটা কি বিশেষ্য পদ গঠন করে এবং প্রত্যয়টি মালিক, বৃত্তি বা পেশা হতে ব্যবহৃত হয়। এখন কথা হচ্ছে আমরা সবগুলো জানলাম, তো এই বিদেশি তদ্ধিত প্রত্যয় থেকে মূলত পরীক্ষায় যেভাবে আসে সেটা কীরকম, আমি কিন্তু এই স্লাইডের শেষে আমি বিগত কিছু প্রশ্ন দেখিয়েছি, এইটার প্যাটার্নে কিন্তু কি টাইপের প্রশ্ন হয়ে থাকে, হ্যাঁ, এগুলো স্লাইড শেষে কিন্তু অবশ্যই সেটা পেয়ে যাবেন। তারপর আমি একটু বলে দেই, সেটা হচ্ছে মূলত পরীক্ষায় আসে যে নিচের কোনটি বিদেশি তদ্ধিত প্রত্যয়। এটা আসলে জাস্ট উদাহরণগুলো দেওয়া থাকবে কয়েকটা, আপনি উদাহরণগুলো দেখলেই কিন্তু বোঝা যাবেন যে আসলে নিচের কোনটি কৃৎ প্রত্যয় নাকি তদ্ধিত প্রত্যয় বা বিদেশি তদ্ধিত প্রত্যয়। যাই হোক, তো খেয়াল করি, মজার ব্যাপার হচ্ছে আমাদের এই বিদেশি তদ্ধিত প্রত্যয় কিন্তু একটাই, অর্থাৎ এই বিদেশি প্রত্যয়ের কিন্তু কোনো কৃৎ হয় না, অর্থাৎ বিদেশি কৃৎ প্রত্যয় কিন্তু হয় না, হ্যাঁ। এখানে সবগুলোই কিন্তু বিদেশি তদ্ধিত প্রত্যয়, এখানে কৃতের কোনো বিষয় নেই, সবগুলো প্রত্যয় কিন্তু কি তদ্ধিত হবে, রাইট। তো বিদেশি তদ্ধিত প্রত্যয় আমরা জানলাম। তো যদিও এই বিদেশি কৃত নাকি বিদেশি তদ্ধিত এগুলো কিন্তু আসবে না, কারণ আমরা জানি যে বিদেশি শুধুমাত্র তদ্ধিত প্রত্যয়টাই হয়। তো পরীক্ষায় যেভাবে আসবে আমরা খেয়াল করি, যদি দুধওয়ালা, হ্যাঁ, দুধওয়ালাকে যদি আমরা প্রকৃতি প্রত্যয় করি তাহলে আমরা নিশ্চয় জানি প্রকৃতি কোনটা পাচ্ছি, দুধওয়ালা, অর্থাৎ এখানে বলছে কি ওয়ালা বা আলা। একটু খেয়াল করি তো যে দুধওয়ালা বলতে আমরা কি বোঝাই, এটা একটা কি পেশা বোঝাচ্ছে, হ্যাঁ। তারপর কি মাছওয়ালা, এটা একটা পেশা বা সে ব্যবসা করে এরকম বোঝাচ্ছে। তারপর কি বাসিওয়ালা, বাড়িওয়ালা, দিল্লিওয়ালা। তো ব্যাপারগুলো হচ্ছে যদিও আমি এখানে আলাদাভাবে লিখে দিয়েছি যে এগুলো পেশা বোঝাচ্ছে মালিকানা অর্থে, যদিও জাস্ট এগুলো বোঝার জন্য, কিন্তু পরীক্ষা কিন্তু এরকমভাবে আসবে না। পরীক্ষা যেভাবে আসবে আমি বলে দিচ্ছি যে এখানে দুধওয়ালা বা মাছওয়ালা এটা আসলে কোন প্রত্যয়, জাস্ট এরকম করে আসবে। তাহলে আপনি জানলেন কি যে এখানে শেষে যদি ওয়ালা থাকে, এই শব্দের শেষে কি ওয়ালা, সবগুলো শেষে কিন্তু ওয়ালা আছে, তাহলে ওয়ালা থাকলেই আমরা কি বুঝলাম, এটা কিন্তু কি তদ্ধিত প্রত্যয় এবং অবশ্যই সেটা কি বিদেশি তদ্ধিত প্রত্যয়। তাহলে একটা নিয়ম আমরা জানলাম। 2 নম্বর নিয়ম হচ্ছে কি, এখানে খেয়াল করি, এখানে বলা হয়েছে কি ওয়ান বা
আন। আমরা উদাহরণগুলো দেখলে বিষয়গুলো কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে প্রথম উদাহরণ রয়েছে কি দারোয়ান, এখানে একটা কি ওয়ান আছে, রাইট? তারপর কি রয়েছে গারোয়ান, তারপর কি কোচোয়ান। তো উচ্চারণের শব্দ দেখলেই কিন্তু আমরা বুঝবো যে এটা আসলে কি বোঝাচ্ছে। তাহলে দারোয়ান, গারোয়ান, কোচোয়ান, তার মানে কি এখানে একটা ওয়ান পাচ্ছি আমরা, রাইট? তো এই ওয়ান যদি হয় তাহলে আমরা কি স্বাভাবিকভাবে কি জানলাম, এটা একটা বিদেশি প্রত্যয়, এবং বিদেশি কিন্তু অবশ্যই কৃত প্রত্যয় হয় না, সরাসরি বিদেশি তদ্ধিত প্রত্যয় হবে, রাইট? এখন আনা আনি দ্বারা কিভাবে হয়, এখন একটু খেয়াল করি। শব্দের সাথে আনা বা আনি প্রত্যয় যুক্ত হওয়ার পরে কি হয়, এটা বিশেষ্য পদ গঠন করে এবং প্রত্যয়টি অভ্যাস, আচরণ বা ভাব অর্থে ব্যবহৃত হয়। এখন যদিও এই বিষয়গুলো অতটা গুরুত্বপূর্ণ না, জাস্ট বোঝার জন্য এটা আমি দিয়েছি। মেইন যেটা গুরুত্বপূর্ণ পরীক্ষায় যেটা আসবে মূলত সেটাই হচ্ছে যে নিচের কোনটি কোন প্রত্যয়, যে এটা আসলে তদ্ধিত প্রত্যয় নাকি কৃত প্রত্যয় নাকি কি আসলে, বা নিচের কোনটি বিদেশি তদ্ধিত প্রত্যয়, মূলত এই বিষয়গুলোই কিন্তু পরীক্ষায় আসে। তো যাই হোক, এখন উদাহরণগুলো যে রয়েছে একটি খেয়াল করি। ঘরানা, এখানে কিন্তু একটা আনা রয়েছে। তারপরে কি বাবুয়ানা, তাই না? বিবিয়ানা, হিন্দুয়ানি, তারপর কি গরিবানা, সবগুলো শব্দের সাথে কিন্তু কি রয়েছে, একটা আনা রয়েছে। তো যদি আনা থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি জানলাম, এটা হচ্ছে বিদেশি তদ্ধিত প্রত্যয়। শুধু এইটুকু মাথায় রাখবো, ঠিক আছে? তাহলে আমরা কয়টা জানলাম, যে প্রথমে জানলাম কি একটা ওয়ান, অর্থাৎ গারোয়ান, দারোয়ান, তারপর কি বাবুয়ানা। উদাহরণগুলো আমরা একটু মনে রাখার চেষ্টা করব। আমরা যদি উদাহরণগুলো মনে রাখি তাহলে কিন্তু এটা আসলে এমনিতেই অটোমেটিক্যালি মাথায় গেঁথে যাবে, এটা আসলে ওয়ান নাকি আনা নাকি আসলে কি বোঝাচ্ছে, ঠিক আছে? উদাহরণগুলো একটু মাথায় রাখবো। পরবর্তীতে একটু খেয়াল করি, এখানে আরও উদাহরণ রয়েছে। পনা, পনা দ্বারা আসলে কি বোঝায়, যে শব্দের শেষে যদি পনা প্রত্যয় থাকে, হ্যাঁ আমরা কিন্তু জানি যে কি গুণ পনা, একটা কি প্রকৃতি, আর একটা হচ্ছে কি, একটা হচ্ছে প্রকৃতি আর একটা প্রত্যয়। আমরা কিন্তু বেসিক বা মৌলিক বিষয় কিন্তু জেনে আসছি। বাট পরীক্ষার জন্য যেটা জরুরি, যেটা পরীক্ষায় আসবে সেটা হচ্ছে কি উঠাই দেবে যে কি গিন্নিপনা, খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, একটু লিখে দেই। এটা পরীক্ষায় কিন্তু আসে, হ্যাঁ বিভিন্ন পরীক্ষায় কিন্তু আসে যে পনা, বিশেষ করে এইটা গিন্নিপনা। তাহলে এই যে পনা, গিন্নিপনা, সতীপনা, বুড়াপনা, তাহলে যদি এই শব্দটি দিয়ে বলে যে নিচের কোনটি আসলে বিদেশি তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ, আমরা কিন্তু এই উদাহরণগুলো দেখলেই কিন্তু আমরা একদম পরিষ্কার হয়ে যাব। তো এখন এখানে অনেকগুলো উদাহরণ রয়েছে, আমরা একটু জাস্ট দেখলেই বুঝতে পারবো। পরবর্তীতে একটু খেয়াল করি যে সা বালে। তো এখন কথা হচ্ছে যে সা সে, এটা আসলে কি, আমরা কিন্তু উদাহরণগুলো খেয়াল করবো। উদাহরণগুলো দেখলে আমাদের জন্য একদম বিষয়গুলো একদম পরিষ্কার হয়ে যাবে। বিশেষ করে একসা বলতে কি বোঝায়, একসা, তারপর কি পানিসে থেকে কি পানসে। তো এই বিষয়গুলো জাস্ট আমরা উদাহরণগুলো দেখব, ঠিক আছে? আমি আবারও বলছি যে বিদেশি তদ্ধিত প্রত্যয় কিন্তু পরীক্ষায় আসে, বাট এটা মোটেও কঠিন না, একদম ইজি। যদিও বাংলা কৃত প্রত্যয় এবং বাংলা তদ্ধিত প্রত্যয় বা সংস্কৃত কৃত বা তদ্ধিতের যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো একটু জটিল হলেও এটা মোটামুটি একদম ইজি, জাস্ট আমরা একটু মাথায় রাখবো। খেয়াল করি, এবার আসবো হচ্ছে ফার্সি শব্দের যে বিদেশি, ফার্সি শব্দ কিন্তু একটা বিদেশি শব্দ, এটা কিন্তু আমরা নিশ্চয়ই জানি, রাইট? তো ফার্সি, হিন্দি সবগুলোই তো বিদেশি শব্দ। তো এই শব্দগুলোর মাধ্যমে কিভাবে প্রকৃতি প্রত্যয়ের যে বিষয়গুলো সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। অনেকে সাউন্ডের বিষয়ে কথা বলেছেন, অনেকে বলছেন সাউন্ড কম, আবার অনেকে বলছেন সাউন্ড ঠিক আছে। আমি যতটুকু জানি যে সাউন্ড সব কিছু ঠিক আছে আমাদের এখান থেকে যতটুকু বুঝতে পারছি, বাট আপনার হয়তো বা টেকনিক্যাল কোনো প্রবলেম থাকতে পারে বা নেটের সমস্যা থাকতে পারে। আপনি একটু কাইন্ডলি নেটটা একটু আবার রিকানেক্ট করে একটু ট্রাই করেন, হ্যাঁ? ওকে, তো এখন আমরা ফার্সি শব্দের যে বিষয়গুলো রয়েছে সেগুলো একটু দেখার চেষ্টা করব। প্রথমে গড় বা কর। এখন শব্দের শেষে যদি গড় বা কর প্রত্যয় যুক্ত হয়ে বিশেষ্য পদ গঠন করে এবং পেশা অর্থ বোঝায়, সেক্ষেত্রে কিন্তু আমরা এই গড় বা করের যে নিয়মটা, এটা কিন্তু আমরা অ্যাপ্লাই করে দেখতে পারি। তো এখন কথা হচ্ছে যে প্রথমে যে লাইনটা পেশা অর্থ বোঝায় বা বিশেষ্য পদ বোঝায়, আমরা আসলে পেশা অর্থ বা বিশেষ্য পদ নাকি বিশেষণ, এই বিষয়গুলো ওইদিকে যাব না। আমরা যদিও প্রকৃত প্রত্যয় অনেক অনেক ডিপলি বোঝার বিষয়, বাট আমরা চেষ্টা করব, তো আমরা চেষ্টা করব যে পরীক্ষার জন্য, মানে পরীক্ষায় যদি এমসিকিউ প্রকৃতি প্রত্যয় থেকে থাকে সেটা যেন আমরা কারেক্ট করতে পারি, এই জন্য যতটুকু পড়া দরকার আমরা এইটুকু মনে রাখার চেষ্টা করব। তো এখন এখানে উদাহরণ রয়েছে কি জাদুকর, বাজিকর, সওদাগর। এখানে কিন্তু কি কর বা গড়ের কথা বলা হয়েছে, যেটা কিন্তু আমরা উদাহরণে বুঝতে পারছি। তাহলে এটাকে ভাঙালে কি জাদু যোগ কর, তারপর কি বাজি যোগ কর। আমরা কিন্তু স্বাভাবিকভাবেই জানি যে এই প্রথম অংশটা একটা হর্ষ চিহ্ন বা ধাতু চিহ্ন বসবে না। কেন বসবে না? কারণ আমরা জানি যে এগুলো
কি সবসময় ধাতু বা কি কৃত প্রত্যয়ের ক্ষেত্রে বা ধাতুর ক্ষেত্রে কিন্তু নর্মালি এগুলো বসে থাকে। তো এগুলো যেহেতু শব্দ, রাইট, একটা নাম, তো সুতরাং এখানে কিন্তু ধাতু বা হর্ষ চিহ্ন বসার কোনো সুযোগ নেই। আর আমরা কিন্তু প্রশ্নে বলাই রয়েছে যে বিদেশি তদ্ধিত প্রত্যয়, তো তদ্ধিত প্রত্যয়ের ক্ষেত্রে কিন্তু কখনোই হর্ষ বা ধাতু চিহ্ন বসে না। ওকে, তো আমরা দ্বার শব্দের শেষে দ্বার প্রত্যয় যুক্ত হয়ে কিন্তু বিশেষ্য পদ বা বিশেষণ পদ গঠন করে এর অধিকারী ধারক বা বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়ে থাকে। এখন কথা হচ্ছে উদাহরণে থাকবে বা আপনার প্রশ্নে থাকবে কি, যে সাপোজ উদাহরণ থাকবে খবরদার, উদাহরণ থাকবে যে খবরদার শব্দটিতে আসলে এটা কোন প্রত্যয়, এটা আসলে খবরদারটি আসলে কোনো প্রকৃতি প্রত্যয় নিয়ম অনুসারে পড়ে কিনা, বা এটা আসলে কোন প্রত্যয়ের উদাহরণ, এরকম কিন্তু পরীক্ষায় নর্মালি থাকবে। তো আমরা যখন এই দ্বার শেষে যখন খবরদার, বটিদার, তারপর কি তাবেদার, এই যে দ্বারগুলো রয়েছে এগুলো যখন আমরা এক্সাম্পলগুলো একটু বারবার পড়বো বা প্র্যাকটিস করব, তখন কিন্তু আমাদের অটোমেটিক্যালি মাথায় আসবে যে এগুলো সবগুলো হচ্ছে কি বিদেশি তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ। ওকে, এখানে আরও অনেক উদাহরণ দেওয়া রয়েছে, যেরকম কি নজরদার, দেনাদার, হ্যাঁ, তারপর কি চৌকিদার, ফৌজদার, হাবিলদার, এখানে অনেকগুলোই কিন্তু দ্বার রয়েছে যেগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে এগুলো হচ্ছে বিদেশি তদ্ধিত প্রত্যয়। ওকে, আমরা পরে একটু খেয়াল করি বাচ, হ্যাঁ, এটাও কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ আসে কিন্তু পরীক্ষায়। শব্দের শেষে বাস বা বাজি প্রত্যয় যুক্ত হয়ে বিশেষ্য পদ বা বিশেষণ পদ গঠন করে। এখন এখানে যে শব্দগুলো থাকবে সেই সবগুলো শব্দের শেষে কিন্তু এই বিষয়টা আমরা লক্ষ্য করব, খেয়াল করি। চালবাস, তারপর কি চাঁদাবাস, ধরিবাস, হ্যাঁ, এরকম যত বাস আছে, ঠোকাবাস, কলমবাস, এই সবগুলো বিষয়ে কিন্তু কি শব্দের শেষে বাস থাকবে। তাহলে কিন্তু আমরা এটা জানলাম যে এটা হচ্ছে একটা বিদেশি তদ্ধিত প্রত্যয়। ওকে, তো পরবর্তীতে একটু খেয়াল করি। আচ্ছা, একজন কমেন্ট করেছেন অ্যাপসের পরীক্ষাগুলো কোর্স শেষ হওয়ার সাথে সাথে ডিলিট হয়ে যাবে। জি না, আমাদের ডিলিট হওয়ার কোনো সুযোগ নাই। তারপরও আপনি আমি যতটুকু জানি এগুলো সবসময় থাকবে, আপনি যখন ইচ্ছা তখনই পরীক্ষা দিতে পারবেন। তবে আরও বিস্তারিত জানার জন্য আপনি আমাদের যে পেজ রয়েছে বা হোয়াটসঅ্যাপ যেই নাম্বারটা দেওয়া রয়েছে, আপনি ওখানে একটু টেক্সট করে আপনার প্রশ্ন যেটা রয়েছে সেটা আপনি করলে আপনি কিন্তু এই বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। ওকে, তো এখন বিষয় হচ্ছে যে আমাদের পরবর্তী যে নিয়মটা একটু খেয়াল করি, বন্দি, বন্দি বা বন্ধ। তো এখন এখানে কি নিয়ম রয়েছে, এখানে যেই নিয়মটা রয়েছে কি শব্দের শেষে বন্দি প্রত্যয় যুক্ত হয়ে বিশেষণ পদ গঠন করে এবং বন্ধ অর্থ বসে, বিশেষণ পদ গঠন করে। এখন কথা হচ্ছে সারি যোগ বন্দি, এটা কি হয়েছে সারিবন্দি। তারপর কি নজর যোগ বন্দি, আমরা অনেক সময় বলি না যে আসলে নজরবন্দি বা কি নজর লাগছে, তাই না? তো এই নজরবন্দি, তারপর কি সারিবন্দি, কোমর বন্ধ, হ্যাঁ, জবানবন্দি, তার মানে কি বন্দি বা বন্ধ দুইটাই কিন্তু আমরা জেনেছি। তো এই টাইপের যদি থাকে, অর্থাৎ প্রকৃতি এবং প্রত্যয়, এই প্রত্যয়ের ক্ষেত্রে যদি কি হয়, এই বন্দি যদি থাকে, তার মানে আমরা জানি কি শেষেরটা কিন্তু প্রত্যয়, রাইট, শেষেরটা আমরা কি জানলাম প্রত্যয়, আর এটা কিন্তু অবশ্যই কি বিদেশি তদ্ধিতান্ত, তাই না, বিদেশি তদ্ধিতান্ত প্রত্যয়। আচ্ছা, তো এখন বিদেশি তদ্ধিত প্রত্যয়, রাইট, বিদেশি তদ্ধিত প্রত্যয়। তো এখন হচ্ছে যে আমরা যে উদাহরণগুলো, আমরা জাস্ট উদাহরণগুলো বেশি ফোকাস করার চেষ্টা করব, কেননা অনেক বিষয় রয়েছে, শুধুমাত্র আমরা বন্দি বা সই এই বিষয়গুলোই কিন্তু আমরা দেখে বুঝতে পারবো না বা মনে রাখতে পারবো না। সুতরাং আমাদের উচিত হবে যে উদাহরণগুলো একটু ভালোভাবে মনে রাখার, ভালোভাবে বারবার রিপিট করার। তারপরে কি রয়েছে সই, সই যদি থাকে কীরকম, শব্দের শেষে সই প্রত্যয় যুক্ত হয়ে, খেয়াল করি, শব্দের শেষে যদি সই প্রত্যয় যুক্ত হয়ে বিশেষণ পদ গঠন করে এবং উপযুক্ত মতো বা যোগ্য অর্থ বসে, সেক্ষেত্রে আমরা কি বলবো এটাকে, সেক্ষেত্রে আমরা এটাকে কিন্তু বিদেশি তদ্ধিত প্রত্যয়ের উদাহরণের মধ্যে পড়ে যাবে। কীরকম, এখানে উদাহরণগুলো খেয়াল করি। আপনি যদি নর্মালি চিন্তা করেন সই, তারপর কি আনা, বা চিন্তা করেন যদি বন্দি বন্ধ, তাহলে কিন্তু আপনার জন্য মুখস্থ করা অনেকটাই
কঠিন হয়ে যাবে। বিশেষ করে আপনি যখন উপসর্গ পড়ে আসছেন 20টা বা 21টা যে বিষয়গুলো রয়েছে তৎসম খাঁটি বাংলা, তখন কিন্তু আপনার মুখস্থ করতে কি অনেক কিন্তু বেগ পেতে হয়েছে। বাট আপনি যখন এই বন্দি বন্ধ সই এগুলো না পড়ে যখন আপনি উদাহরণগুলো পড়বেন, বিশেষ করে আমি যদি বলি যে সবগুলোর ক্ষেত্রে যদি 2টা করেও জাস্ট উদাহরণ নেন, জাস্ট উদাহরণগুলো যদি মুখস্থ করেন, তাহলে কিন্তু আপনার জন্য আরও বেশি মনে রাখা সহজ হবে। বিশেষ করে এখানে সইয়ের ক্ষেত্রে যদি বলি যে টেকসই, তারপর কি লাকসই, তারপর মাপসই, তারপর কি জুতসই, চলনসই, তারপর কি পছন্দসই, সবগুলো শব্দের শেষে কিন্তু কি রয়েছে, সই রয়েছে। তার মানে কি এই সবগুলো শব্দের শেষে যদি সই দেখি, তাহলে কিন্তু আমরা সেটা বুঝতে পারছি কি বিদেশি তদ্ধিত প্রত্যয়ের এটা কিন্তু একটা উদাহরণ হবে। ওকে, আচ্ছা, একজন কমেন্ট করেছেন যে আলহামদুলিল্লাহ স্যার, ওগুলো রেখে দিয়েন যেন আমরা প্র্যাকটিস করতে পারি। জি, আমাদের ওগুলো অবশ্যই রাখা হবে। আপনি যে কোনো সময় প্র্যাকটিস করে কিন্তু আপনি পরীক্ষা দিতে পারবেন। বিশেষ করে যারা বই কিনেননি, একজন জিজ্ঞাসা করেছেন যে স্যার বইয়ের দাম কত। আমাদের এই বইটার দাম কিন্তু 350 টাকা, রাইট? 350 টাকা হচ্ছে আমাদের অল ইন ওয়ান কোশ্চেন ব্যাংক নামে যে বইটা রয়েছে, সেটার দাম কিন্তু মাত্র 350 টাকা। তো বইয়ের প্রসঙ্গে যেহেতু আসছে, একটু কথা বলেই নেই। সেটা হচ্ছে আমাদের এই বইটা যেভাবে তৈরি করা হয়েছে, বিশেষ করে আমাদের ইংরেজি বলি, ম্যাথ, জিকে, বাংলা সবগুলো হচ্ছে কি বিষয়েরই যে প্রশ্নগুলো, সেগুলো কিন্তু খুবই বেছে বেছে নেওয়া। অর্থাৎ আপনি যদি এই প্রশ্নের ব্যাখ্যাগুলো সহ যদি ভালোভাবে পড়েন, তাহলে কিন্তু আপনার অটোমেটিক্যালি ওই রিলেটেড যেইগুলো বিষয় থাকবে অটোমেটিক্যালি শেষ হয়ে যাবে। ঠিক আছে? এবং আপনি এটা দেখে থাকবেন আমাদের বিগত সময়ে যে পরীক্ষাগুলো হয়েছে, সেগুলো থেকে কিন্তু প্রায় 90%, 95% প্রশ্ন কিন্তু ওই শুধুমাত্র ওই ছোট্ট একটা কয়েক পেজের বই থেকেই কিন্তু কমন ছিল। যারা পরীক্ষা দিয়েছেন অলরেডি কিন্তু সেটা আপনারা জানেন। সরাসরি অনেকটাই আসছে, যদি না এসে থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের ব্যাখ্যা যেটা রয়েছে, ব্যাখ্যার মধ্যে কিন্তু ওগুলো কিন্তু আপনারা সার্চ করলে অবশ্যই কিন্তু পেয়ে যাবেন। ওকে, এ হচ্ছে বিষয়। জি, আমি কিন্তু বইয়ের দাম বলে দিয়েছি। অনেকে বইয়ের কথা জিজ্ঞাসা করছেন বইয়ের দাম কত। বইয়ের দাম হচ্ছে 350 টাকা। আর মজার ব্যাপার হচ্ছে কি জানেন, মজার ব্যাপার হচ্ছে আপনারা যে আমাদের এই ক্লাসগুলো ফ্রি পাচ্ছেন, এটা কিন্তু আপনাদের জন্য একটা খুবই খুবই কি বলবো আসলে, খুবই ভালো একটা অপরচুনিটি। বিশেষ করে আমাদের শ্রদ্ধেয় যিনি রফিক স্যার রয়েছেন, ওনার সম্পর্কে আসলে নতুন করে স্যারের সম্পর্কে বলার কিচ্ছু নেই। তো এই রকম টিচারদের কাছ থেকে যখন আপনি একটা ফ্রি কোর্স পাচ্ছেন, যেটা কিনা আসলে কি ফ্রি কোর্স পাচ্ছেন, ফ্রি পিডিএফ পাচ্ছেন, আসলে কি বলবো যে এর থেকে সৌভাগ্যবান আসলে বলা যায় কি না, আমার সেটা মনে হয় না। আপনি চিন্তা করুন যে যে স্যারের মতো একজন এইরকম দেশবরেণ্য টিচার, যার বই আসলে নিট বই থেকে শুরু করে তারপর কি লিটারেচার ক্যাপচল, এই বইগুলো যে এতটা পপুলার জনপ্রিয় পাচ্ছে ডে বাই ডে, তো এইরকম টিচারের কাছ থেকে আপনি ফ্রি পাচ্ছেন, তাও আবার কি নোটগুলো তো পিডিএফগুলো পাচ্ছেন এবং একই সাথে ক্লাসগুলো ফ্রি করতে পাচ্ছেন। তো এটা আসলে মানে আপনারা নিজেরাই বিচার করেন যে এটা আসলে আপনাদের জন্য কত বড় একটা সুযোগ। তো এই সুযোগটা হাতছাড়া করে না, আমার অনুরোধ থাকবে। আর বইয়ের দাম তো আসলে বেশি না, মাত্র 350 টাকা। 350 টাকায় আজকাল আসলে কিছুই না। ঠিক আছে? আপনি সামনে কিন্তু এনটিআরসি এর পরীক্ষা, আপনারা নিশ্চয়ই জানেন যে ফুল পে স্কেল কিন্তু অলরেডি কিন্তু হয়ে গিয়েছে ঘোষণা। ঠিক আছে? তাহলে আপনারা একটা কথা মাথায় রাখেন, এনটিআরসি যে পরীক্ষা, এটা স্টার্টিং স্যালারি হবে কলেজ লেভেলের মিনিমাম 50,000 টাকা। ঠিক আছে? 45,000 যদি বেসিক হয়, সব কিছু মিলে কিন্তু প্রায় 50,000 টাকার মতো স্যালারি হবে। আপনি শুধু চিন্তা করেন যে আপনি গ্রামে থেকে বা আপনার নিজের এলাকায় থেকে মান্থলি 50,000 টাকা ইনকাম করতে পারবেন যদি আপনি এই চাকরিটা পেয়ে যান। আর এই চাকরি পাওয়ার পেছনের যে কারিগরগুলো রয়েছে, আমাদের স্যার যারা রয়েছেন শ্রদ্ধেয়, তাদের কিন্তু যে পরিশ্রম, যে ক্লাসগুলো আপনারা নিশ্চয়ই জানেন সেগুলো। আর আমাদের এই বইটা কিনলে যেটা সুবিধা, সেটা হচ্ছে কি এই যে পিডিএফগুলো আমি পড়াচ্ছি বা অন্যান্য স্যার যারা পড়াচ্ছেন, সবগুলো পিডিএফ কিন্তু আপনারা পেয়ে যাবেন একটা স্পেশাল আলাদা গ্রুপে, যেখান থেকে অটোমেটিক ফ্রিতেই কিন্তু ডাউনলোড করে আপনারা পরে চাইলেই পড়তে পারবেন। মাঝখান থেকে আপনি ফ্রি পরীক্ষাটাও দিতে পারছেন, বইটাও পাচ্ছেন, এক্সট্রাভাবে ক্লাসগুলোও পাচ্ছেন। তো এইরকম সুযোগ আসলে ফ্রি সুযোগ কয়টা আছে আমি জানি না প্ল্যাটফর্ম, এ হচ্ছে বিষয়। ওকে, তো যাই হোক, আমরা শব্দের শেষে সই প্রত্যয় যুক্ত হয়ে যে বিষয়গুলো, সেগুলো কিন্তু আমরা জানলাম। তো এখন আমরা পরবর্তীতে একটু খেয়াল করি, পরবর্তীতে কি রয়েছে, গিরি। এখন আপনি একটু নর্মালি চিন্তা করুন তো,
যে যদি গিরি আপনাকে যদি বলা হয় যে প্র পরা অপসমনী, আমরা কিন্তু পড়ে আসছে কি উপসর্গ এভাবে পড়ে আসছে, বাট আপনাকে এখানে যে নিয়মগুলো রয়েছে এগুলো যদি আপনি উদাহরণগুলো প্র্যাকটিস না করে শুধু যদি এই নিয়মগুলো পড়তে যান তাহলে কিন্তু মাথায় থাকবে না। তো এইটা বোঝার জন্য অবশ্যই অবশ্যই কী করতে হবে, অবশ্যই আপনাকে এক্সাম্পলগুলো দেখতে হবে। তো আমার একটা অনুরোধ থাকবে, অনেকেই কিন্তু কি করে এই প্রকৃতি প্রত্যয় থেকে কিন্তু এনটিআরসি পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে, কিন্তু দুঃখের বিষয় অনেকে কিন্তু এগুলো বুঝে না পড়ে এই অধ্যায়টি স্কিপ করে যায়। তো আমার অনুরোধ থাকবে আপনারা দয়া করে স্কিপ না করে আমার এই ক্লাসটা জাস্ট একটু মনোযোগ সহকারে দেখেন। মনোযোগ সহকারে দেখার পরে পরবর্তী যে প্রশ্নগুলো আমি রাখছি এক্সাম্পলের জন্য ওগুলো কিন্তু বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা প্রশ্নই। আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম যে আজকের ক্লাসে যে বিদেশি তদ্ধিত প্রত্যয় আমি এটা পড়াচ্ছি, পড়ানোর পরে যে প্রশ্নগুলো থাকবে সবগুলো আপনারা নিজেরাই বুঝে বুঝে সবগুলো অ্যান্সার করতে পারবেন। জাস্ট একটু ধৈর্য ধরে ক্লাসটা করেন, পরবর্তীতে যে প্রশ্নগুলো থাকবে অবশ্যই আপনারা সবগুলো বুঝেই পড়তে পারবেন, মুখস্থ করার দরকার নাই। হ্যাঁ, না বোঝার আসলে কোনো সুযোগ নাই। তো যাই হোক, এখানে গিরির বিষয়টা একটু খেয়াল করি। শব্দের শেষে গিরি প্রত্যয় যুক্ত হয়ে বিশেষ্য পদ গঠন করে এবং কর্ম অর্থ বসে। তো যদিও আমি এটা নর্মালি বোঝানোর ক্ষেত্রে কিন্তু এই পুরো অধ্যায় দিয়েছি যে কর্ম অর্থ বোঝে, তো আপনাদের জাস্ট এই কর্ম অর্থে বোঝে এগুলো মনে রাখার অতটা প্রয়োজনে জাস্ট রিডিং পড়ে নেবেন, এটা হচ্ছে বিষয়। আর মেইন যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে কি, এই শব্দটার মধ্যে আসলে গিরি আছে কিনা, শব্দটার মধ্যেও আসলে গিরি আছে কিনা, মূলত এটাই হচ্ছে মেইন বিষয়। আর অনেক সময় চাওয়া হয় যে দাদাগিরি যদি ভাঙানো হয় তাহলে আসলে কি দাদাগিরির প্রকৃতি প্রত্যয় কী হবে, অনেক সময় এটা বলা হয়। বাট এই বিদেশি তদ্ধিত প্রত্যয়ের ক্ষেত্রে কিন্তু এই ভাঙানোর বিষয়টা অতটা কঠিন আসে না। আপনি জাস্ট একবার রিডিং পড়লেই অটোমেটিক্যালি বুঝে যাবেন যে এই শব্দের মধ্যেই মূলত ভাঙার যে বিষয়টা এটা এমনিতে বোঝা যায়। ঠিক আছে, এমনিতে বোঝা যায়। ওকে, তারপর কি রয়েছে কর্তাগিরি, তারপর কি সাধুগিরি, তারপর কি রয়েছে কেরানিগিরি, তারপর দারোগা থেকে কি দারোগাগিরি, তারপর কি গোয়েন্দা থেকে কি গোয়েন্দা যোগগিরি, গোয়েন্দাগিরি। তো এই যে গিরি অর্থাৎ প্রত্যয় আমরা কি পেলাম, এগুলো কিন্তু সবগুলো প্রত্যয় আমরা জানি, এগুলো কিন্তু সবগুলো প্রত্যয়। আর এগুলো কি, এগুলো কিন্তু আমরা জানি এগুলো হচ্ছে কি বিদেশি তদ্ধিতান্ত প্রত্যয়, বিদেশি তদ্ধিত প্রত্যয়, বিদেশি তদ্ধিত প্রত্যয়। তো এখন পরবর্তীতে যে নিয়মটা একটু খেয়াল করি, যে দান বা দানি, দান বা দানের ক্ষেত্রে আসলে কি রকম খেয়াল করি। শব্দের শেষে দান বা দানি যুক্ত হয়ে বিশেষ্য পদ গঠন করে এবং আধার অর্থে বোঝায় কীরকম। আমরা জানি ধূপ দান, তাই না, ফুল দান কি ফুল দান বা কি আমরা কিন্তু জানি কি ফুলদানি। আমরা যদি নর্মালি চিন্তা করি ফুলদানি, তারপর কি কলমদানি, পাদানি, এগুলো কিন্তু অটোমেটিক্যালি আমাদের মাথার মধ্যে কিন্তু গেঁথে যাবে। বাট আপনি শুধু যদি দানি দানি করে একদম মাথা একদম মুখে ফেনা উঠাই দিয়ে মনে রাখার চেষ্টা করেন তাহলে কিন্তু মোটে মনে রাখা কঠিন হয়ে যাবে। আচ্ছা, শেষ বিকেলের গল্পে তুমি বলেছেন ইউটিউব চ্যানেলে অবশ্যই অবশ্যই আমাদের যে ক্লাসগুলো হচ্ছে এই সকল ক্লাস, শুধু বাংলা ক্লাস না, বাংলা, ইংরেজি, গণিত এবং জিকে এই 4টা সাবজেক্টের ক্লাসে কিন্তু আমাদের ইএম জব নামে, আপনি জাস্ট ইএম জব লিখে সার্চ করবেন ইউটিউবে গিয়ে, ইএম জব যে আমাদের ইউটিউব চ্যানেলগুলো রয়েছে, এই ইএম জব ইউটিউব চ্যানেলে কিন্তু আমাদের যে ক্লাসগুলো রয়েছে, অতীতে যে ক্লাস আমরা অলরেডি করে আসছি সবগুলো ক্লাসে কিন্তু সিকোয়েন্স অনুযায়ী সাজিয়ে দেওয়া রয়েছে। আপনি চাইলে কিন্তু এই ইএম জব ইউটিউব চ্যানেল থেকেও ক্লাসগুলো করতে পারেন। বিশেষ করে যারা হয়তো বা আপনারা নতুন যুক্ত হয়েছেন বা নতুন বই কিনেছেন বা নতুন করে এই প্ল্যাটফর্মের সাথে পরিচিত লাভ করেছেন, তো তাদের উদ্দেশ্য যে আপনারা যদি আগের ক্লাসগুলো হয়তো বা আমাদের পেজ থেকে স্ক্রল করে খুঁজতে অনেকটা ঝামেলা পোহাইতে হতে পারে, তো আপনি চাইলে ইএম জব নামে যেই ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে গিয়ে আমাদের পূর্বের যে আরও ক্লাসগুলো, অর্থাৎ আমার আজকে কিন্তু 18 দিনের মতো ক্লাস হচ্ছে, অর্থাৎ পূর্বের যে 17টা ক্লাস, এই ক্লাসগুলো কিন্তু আপনি চাইলেই এই ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারেন। ওকে, তো এখন পরবর্তীতে একটু খেয়াল করি, এই বিষয়ে আমরা জানলাম যে যদি দানি থাকে শব্দের শেষে, যেরকম ফুলদানি, পাদানি, হ্যাঁ, তারপর কি রয়েছে কলমদানি, এগুলোর ক্ষেত্রে আমরা জানলাম বিদেশি তদ্ধিত প্রত্যয়। ওকে, এখন আসে নবিশ বা কি তো নবিশ। তো এখন কথা হচ্ছে যে আমরা জাস্ট বারবার বলি যে উদাহরণ খেয়াল করি কি খাস নবিশ, রাইট, খাস নবিশ, শেহানবিশ, নকলবিশ, শিক্ষানবিশ, রাইট। শিক্ষানবিশ আমরা কাদেরকে বলি, বিশেষ করে যারা আসলে
ল পড়ার পরে যারা প্র্যাকটিস করেন কোর্টে গিয়ে তাদেরকে কিন্তু আমরা কি বলি শিক্ষানবিশ, মানে কি শিক্ষানবিশ আইনজীবী। অনেক সময় বলি না যে শিক্ষানবিশ কালীন চলতেছে এখন, শিক্ষানবিশ অর্থাৎ কি শিক্ষানবিশ মানে আমরা জানি কি শিক্ষা যোগ নবিশ, অর্থাৎ শিক্ষানবিশ আইনজীবীর ক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় দেখি যে তারা আসলে প্র্যাকটিস করেন। তো যাই হোক, এরকম কি উকিল উকিল নবিশ, হিসাব নবিশ, তো এই যে নবিশ বিষয়গুলো রয়েছে এগুলো হচ্ছে কি সবগুলোই কিন্তু প্রত্যয়, রাইট? তো এই বিষয়গুলো যদি থাকে তাহলে সেটাকে আমরা কি বলছি বিদেশি তদ্ধিত প্রত্যয়। আমি বারবার কেন এটার দিকে ফোকাস দিচ্ছি, কারণ পরীক্ষায় কিন্তু নর্মালি এইরকমই আসে যে নিজের কোনটি বিদেশি তদ্ধিত প্রত্যয়, হ্যাঁ, এইরকমই কিন্তু মূলত পরীক্ষা হয়ে থাকে। তো আরও একটা খেয়াল করি, পরের নিয়ম হচ্ছে শব্দের শেষে যদি খোর প্রত্যয় যুক্ত হয়ে বিশেষণ পদ গঠন করে তাহলে কি আসত্ব অর্থ বসে। খেয়াল করি ঘুষখোর, আমরা দেখছি না ঘুষখোর, তারপর কি মদখোর, তারপর চশমখোর, এরকম যত খোর আছে, হ্যাঁ, হারামখোর, তামাকখোর, আফিমখোর, এই সবগুলো খোরের ক্ষেত্রে আমরা জানি কি এগুলো হচ্ছে বিদেশি তদ্ধিত প্রত্যয়। ওকে, বাংলা ইংলিশ জিকে ইএম জব চ্যানেলে পাবেন, ইংলিশ পাবেন। জি, একজন কমেন্ট করেছেন যে এই ক্লাসগুলো কোথায় পাবেন। অনেক ধন্যবাদ, আপনি তাদেরকে জানিয়ে দিয়েছেন কমেন্টের মাধ্যমে। ওকে, তো সুতরাং অনেক সময় দেখা যাচ্ছে আমরা কমেন্টগুলো পড়তে পারি না। তো যদি এরকম কোনো কিছু হয় যে এই অ্যান্সারগুলো আপনারাই জানেন, চাইলে একটু তাদেরকে একটু হেল্প করে কমেন্টে জানিয়ে দিতে পারেন, যাতে করে তারাও বিষয়গুলো খুব সহজেই জানতে পারে, বুঝতে পারে। ওকে, তো এখন খানা, যদি খানা থাকে শব্দের শেষে যদি খানা প্রত্যয়যুক্ত থাকে সেক্ষেত্রে কি হবে, এটা বিশেষ্য পদ গঠন করবে এবং স্থান অর্থে বসে, স্থান অর্থে বসে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় কিন্তু অনেক সময় এসে থাকে, খুব বেশি এসে থাকে। ওকে, তো এখন বিশেষ করে যদি বলি যে মুদি যোগ খানা, তাহলে কি মুদিখানা, তারপর কি কারখানা, সবগুলো শেষে কি কার যোগখানা, কারখানা, তারপর কি পিল যোগখানা, পিলখানা, তারপর কি সুরি যোগখানা, সুরিখানা। সুরিখানা মানে হচ্ছে যেখানে আসলে মদ বিক্রি করা হয়, অর্থাৎ আমরা জানি যে মদ একটা হারাম জিনিস, তো এই মদ যেখানে বিক্রি করা হয় সেটাকেই মূলত বলা হয় হচ্ছে সুরিখানা। তারপর হচ্ছে কি সাফাখানা, তারপর দপ্তরখানা, কসাইখানা, সবগুলোই কি, তারপর কি ডাক্তারখানা, এই সবগুলোই হচ্ছে বিদেশি তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ। পরবর্তীতে খেয়াল করি যে চিড়িয়াখানা রয়েছে, গোসলখানা, সবগুলোই। তারপর স্থান, হ্যাঁ, স্থান অর্থাৎ শব্দের শেষে যদি স্থান থাকে, বিশেষ করে আমরা উদাহরণগুলো খেয়াল করি পাকিস্তান, হিন্দুস্তান, তারপর কি তুর্কিস্তান, হ্যাঁ, এই সবগুলো যদি স্থান থাকে তাহলে সেটাও কিন্তু আমরা জানলাম কি বিদেশি তদ্ধিত প্রত্যয়। ওকে, তানজিলা চৌধুরী বলছেন গাঁজাখোর, বিড়িখোর। জি, যত ধরনের খোর আছে, হ্যাঁ, যত ধরনের খোর আছে সবগুলোই কিন্তু এই প্রত্যয়ের মধ্যে পড়ে যায়, রাইট? আচ্ছা, তো এখন পরবর্তীতে একটু খেয়াল করি যে চা, চি, চে তুর্কি ভাষার শব্দ, হ্যাঁ, তুর্কি ভাষার প্রত্যয়। তো এই বিষয়গুলো যদি থাকে তাহলে কি শব্দের শেষে যদি এই বিষয়গুলো প্রত্যয় যুক্ত হয়ে একটা বিশেষ্য পদ গঠন করবে এবং ক্ষুদ্র অর্থে বসে, ক্ষুদ্র অর্থে বসে। তো এখন এগুলো কিন্তু বলছে কি বিশেষ্য পদ গঠন করে, তার মানে কি ধূপ যোগ চি, তাই না, ধূপচি। তারপর নল যোগ চা, নলিচা। তারপর কি রয়েছে এখানে ডেক যোগ চি, ডেকচি। কলম যোগ চি, কলমচি। তবল যোগ চি, অর্থাৎ এখানে কিন্তু সবগুলো শেষে একটা চি বা আমরা চা দেখতে পাচ্ছি, এবং এই শব্দগুলোর শেষেও কিন্তু চি বা চায়ের যে বিষয়গুলো ওগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ওকে, তো এখন আমাদের বিদেশি তদ্ধিত প্রত্যয় কিন্তু খুবই ইজি, জাস্ট এই কয়টা নিয়ম ছিল। পরীক্ষায় যদি আসে ইনশাল্লাহ এর বাইরে থেকে পরীক্ষায় আসবে না। যদি প্রকৃতি প্রত্যয়ের বিদেশি তদ্ধিত প্রত্যয় থেকে প্রশ্ন হয়, এর বাইরে প্রশ্ন হবে না। ওকে, তো এখন আমরা দেখব যে এখান থেকে আমরা যেগুলো জানলাম, আজকের ক্লাস থেকে আমরা কি কি বিষয় জানলাম, কতটুকু মনে রাখতে পারলাম, সেটার একটা জাস্ট কয়েকটা 4-5টা এখানে প্রশ্ন দেওয়া রয়েছে। আমি দেখতে চাই যে আপনারা আমার ক্লাসে কতটা মনোযোগী ছিলেন, কারা কারা যারা যারা অ্যান্সার দিতে পারবেন অবশ্যই এই অ্যান্সারগুলো একটু কাইন্ডলি কমেন্টে জানাবেন। ওকে, তো খেয়াল করি প্রথম প্রশ্নটা কি ছিল যে প্রত্যয় যোগে গঠিত শব্দ কোনটি, প্রত্যয় যোগে গঠিত শব্দ কোনটি। এটা কিন্তু 48তম বিসিএস এর একটা কোশ্চিন ছিল, প্রত্যয় যোগে গঠিত শব্দ কোনটি, 48তম বিসিএস এর একটা কোশ্চিন। যারা যারা পারেন অবশ্যই কমেন্টে জানাবেন। প্রত্যয় যোগে, আচ্ছা, অনেকে, আমি একটু কমেন্টের দিকে নজর রাখছি, যারা কমেন্ট করছেন অনেকেই কমেন্ট করছেন, তানজিলা হাসান, তারপর কিয়া খান, হাসান বিশ্বাস,
সহ আরও অনেকেই কিন্তু কমেন্ট করছেন, অনেকেই অ্যান্সার দিয়েছেন হচ্ছে কি ডাক্তারখানা, রাইট? অনেকে ক অ্যান্সার করেছেন। তো এখন কথা হচ্ছে ক অ্যান্সারটাই কেন হবে? গুড, আম্বিয়া ইসলাম, তারপর শেষ বিকেলের মেয়ে সহ শাহিনুর ইসলাম, অনেকেই কিন্তু আপনারা অ্যান্সার করেছেন। সোনালী খাতুনও সঠিক অ্যান্সার দিয়েছেন। গুড, অনেকেই সঠিক অ্যান্সার দিয়েছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমি ধরে নিচ্ছি আপনারা ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখেছেন এবং বুঝতে পেরেছেন। আমরা একটু আগে জেনেছি কি যদি প্রশ্ন কীরকম হয়, আমি কিন্তু বলেছি যে প্রকৃতি প্রত্যয় কিন্তু বিভিন্ন ক্যাটাগরির প্রশ্ন হয়ে থাকে, বাট আমরা শুধু ততটুকুই জানবো যতটুকু জানলে আসলে আমাদের পরীক্ষায় অ্যান্সার করতে পারবো। তো এই বিদেশি তদ্ধিত প্রত্যয় থেকে কি টাইপের কি প্যাটার্নের প্রশ্ন হয় সেটার একটা আমরা ধারণা পাচ্ছি। কীরকম প্রত্যয় যোগে গঠিত শব্দ কোনটি আমরা জানছি কি একটু আগে আমরা পড়ে আসছি কি ডাক্তারখানা, পড়ছি না? ডাক্তারখানা, তারপর কি চিড়িয়াখানা, গোসলখানা, তাই না? তারপর কি কারখানা, এগুলো সবগুলোই কিন্তু কি বিদেশি তদ্ধিতদন্ত বা কি প্রত্যয় যোগে গঠিত শব্দ, তাই না? এটা কিন্তু আমরা জানলাম। ওকে, তো নেক্সট প্রশ্ন একটু খেয়াল করি, পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। দুইটা প্রশ্ন রয়েছে এখানে, বলা হয়েছে যে কোন শব্দটিতে বিদেশি প্রত্যয় ব্যবহৃত হয়েছে। বিদেশি প্রত্যয় ব্যবহৃত হয়েছে কোন শব্দটিতে, এটা একটা প্রশ্ন। এবং নিচের কোনটি বিদেশি প্রত্যয়যুক্ত শব্দ নয়, এটা একটু আমরা খেয়াল করব। নয় বলছে এখানে। আমি একটু কমেন্টে নজর রাখছি। আচ্ছা, অনেকে কিন্তু আপনারা কমেন্ট করছেন। আচ্ছা, তো এখন এখানে 2 এবং 3 নম্বর প্রশ্নে এখানে বলা হয়েছে কি, এখানে বলা হয়েছে যে কোন শব্দটিতে বিদেশি প্রত্যয় শব্দ ব্যবহৃত হয়েছে। আমরা এখানে 4টা অপশন পাচ্ছি। তো প্রথমেই কিন্তু আমরা প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছি, অনেকেই কমেন্ট করেছেন, তানজিলা চৌধুরী সহ সোনালী খাতুন, তারপর কি মামুন খান সহ অনেকে কমেন্ট করেছেন, অনেক ধন্যবাদ। এখানে অ্যান্সার রয়েছে কি চালবাস। কেন এটা? আমরা কিন্তু জেনেছি কি যে শব্দের শেষে যদি বাস থাকে, কীরকম চালবাস, তারপর কি ধোকাবাস, তাই না? চালবাস, ধোকাবাস, তারপর কি চাঁদাবাস, এই যে বাস টাইপের যে শব্দ, এই সবগুলো শব্দই আমরা জানলাম কি বিদেশি তদ্ধিত। প্রশ্ন আসছে কীরকম একটু খেয়াল করুন, কোন শব্দটিতে বিদেশি প্রত্যয় ব্যবহৃত হয়েছে। তাহলে আমরা কি অ্যান্সার করতে পারছি কিনা, এটা কিন্তু আসছে কোথায়, প্রাথমিক সহকারী শিক্ষক 2019-এ কিন্তু এই প্রশ্নটা ছিল। আশা করি আপনারা বুঝতে পারছেন। পরবর্তীতে প্রশ্ন, কোনটি বিদেশি প্রত্যয়যুক্ত শব্দ নয়। এখানে আসছে কি বিদেশি প্রত্যয়যুক্ত শব্দ জানলাম, বাট শব্দ নয় কোনটি। তো নয় কোনটি এটা জানার আগে কিন্তু আমাদের বিদেশি প্রত্যয় কি প্রত্যয়যুক্ত শব্দগুলো জানতে হবে, চিনতে হবে। তাহলে এখানে উদাহরণগুলো রয়েছে কি দারোয়ান, আমরা একটু আগে পড়েছি কি দারোয়ান, তারপর কি, হ্যাঁ আমরা মনে আছে কি না, আমরা কিন্তু পড়ে আসছি দারোয়ান, তারপর কি ঘরোয়ান, পড়ছি না? তারপর কি জমিদারি, তারপর কি হচ্ছে কারিগর আমরা কি পড়ছি কারিগর, তারপর কি গড় বা কর হইলে কি হয় জাদুকর, তারপর কি সওদাগর, পড়ছি না? সওদাগর, তারপর কি গিন্নিপনা, পনা টাইপের যেগুলো রয়েছে আমরা পড়ছি কিন্তু গিন্নিপনা বা বেহাপনা, এই টাইপের শব্দগুলো কি হয় বিদেশি তদ্ধিত প্রত্যয়। তার মানে কি দারোয়ান আমরা পেয়েছি, তাই না? দারোয়ান, গরোয়ান, তারপর কি কারিগর, সওদাগর, হ্যাঁ, তারপর কি গিন্নিপনা, বেহাপনা, এই বিষয়গুলো কিন্তু আমরা জানছি। তার মানে কি এখানে যেহেতু নয় চাইছে, তাহলে অ্যান্সার হচ্ছে জমিদারি। জমিদারি হচ্ছে অ্যান্সার। ওকে, পরবর্তীতে অ্যান্সারটা খেয়াল করি। টেকসই শব্দে সই কোন ধরনের প্রত্যয়, এটা আসছে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি কুমিল্লা সহকারী পরিচালক 2025-এ। হ্যাঁ, গত বছরে কিন্তু এই পরীক্ষাটাই ছিল যে টেকসই শব্দে সই কোন ধরনের প্রত্যয়। আমি কিন্তু একটু আগেই বলেছি যে সই এভাবে আমরা মনে রাখবো না, আমরা কিন্তু উদাহরণের মাধ্যমে মনে রাখবো। তাহলে বিদেশি তদ্ধিত প্রত্যয় থেকে কি টাইপের কি প্যাটার্নের প্রশ্ন হয়ে থাকে আমরা কিন্তু জাস্ট একটু মোটামুটি আইডিয়া পাচ্ছি, রাইট? এবং খেয়াল করি টেকসই শব্দের সই কোন ধরনের প্রত্যয়, একটু আমি অ্যান্সার খেয়াল করব, কমেন্টে একটু দেখব। যারা কমেন্ট করেছেন একটু খেয়াল করি। উষা দেবনাথ কমেন্ট করেছেন, উইং, তারপর কি কমেন্ট, হাসান বিশ্বাস কমেন্ট করেছেন। ওকে, তো এখন টেকসই শব্দের সই হচ্ছে কোন ধরনের প্রত্যয় আমরা জানি। টেকসই, তারপর কি জুৎসই, পড়ছি না? টেকসই, জুৎসই, এগুলো হচ্ছে কি বিদেশি তদ্ধিত প্রত্যয়। বিদেশি তদ্ধিত প্রত্যয় এগুলো হচ্ছে টেকসই, তারপর কি রয়েছে জুৎসই, চলনসই,
এই টাইপের সবগুলো হচ্ছে কি বলবো আমরা, বিদেশি তদ্ধিত প্রত্যয়। এবং সর্বশেষ কিন্তু প্রশ্ন একটা, সর্বশেষ প্রশ্ন আমরা দেখব যে এটা কারা কারা অ্যান্সার করতে পারে। এখানে বলা হয়েছে কি, নিচের কোনটি তদ্ধিত প্রত্যয়, নিচের কোনটি তদ্ধিত প্রত্যয়। পরীক্ষায় আসছে এটা কোথায়, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সহকারী ব্যবস্থাপক 2021, অর্থাৎ নবম গ্রেডের একটা জব বা প্রথম শ্রেণীর একটা জব। এখানে আসছে যে নিচের কোনটি তদ্ধিত প্রত্যয়। এখন কথা হচ্ছে নিচের কোনটি তদ্ধিত প্রত্যয় বা নিচের কোনটি বিদেশি তদ্ধিত প্রত্যয়। আপনি যদি বিদেশি তদ্ধিত প্রত্যয়গুলো জানেন তাহলে কিন্তু অটোমেটিক্যালি আপনি এই অ্যান্সারটা কিন্তু করতে সমস্যা হবে না। ওকে, তো এখন আম্বে ইসলাম বিদেশি তদ্ধিত, তারপর সানাউর জামান বলেছেন বিদেশি, উৎসাহ দেবনাথ বলেছেন বিদেশি। যে অনেকেই সঠিক অ্যান্সার দিচ্ছেন, বাট লাস্ট যে প্রশ্নটা আমি একটু বলে দেই, এটার অ্যান্সার হচ্ছে কি, এটার অ্যান্সার হচ্ছে সাফা যোগ খানা, রাইট। নিচের কোনটি তদ্ধিত প্রত্যয়, সাফা যোগ খানা। তো এখানে কি রয়েছে, খানা রয়েছে, তার মানে কি খানা হচ্ছে একটা প্রত্যয়, রাইট। আর প্রকৃতি হচ্ছে কি, এখানে প্রকৃতি হচ্ছে একটা প্রথমটা, অর্থাৎ প্রথমটা হচ্ছে প্রকৃতি এবং পরেরটা হচ্ছে কি প্রত্যয়। আর প্রথমটা এটা কি, এটা যে ধাতু না, তা সেটা আমরা কিভাবে জানলাম, এখানে কোনো নাম বোঝাচ্ছে এখানে, বা এখানে কোনো ধাতু চিহ্ন বা কি হর্ষ চিহ্ন নেই। তো এখন ছাপাখানা ছাড়াও কিছু উদাহরণ রয়েছে, কি গোসলখানা, তারপর কি বৈঠকখানা, কারখানা, চিড়িয়াখানা। তো এই যে খানা টাইপের যে শব্দগুলো রয়েছে এগুলো দেখলেই কিন্তু আমরা বুঝতে পারছি এগুলো হচ্ছে বিদেশি তদ্ধিত প্রত্যয়, রাইট। তো আশা করি আমার ক্লাসে আপনাদের বুঝতে সমস্যা হয়নি। আমি কিন্তু জাস্ট আজকে বুঝিয়েছি, যদিও আজকে পড়া একটু কম ছিল, বাট আমি চেষ্টা করেছি আমার জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে আপনাদেরকে বোঝানোর। বাট আমি আমার এই স্লাইডে যেই তথ্যগুলো বা যেই নিয়মগুলো রয়েছে আপনি যদি এগুলো পড়েন, আশা করি বিদেশি তদ্ধিত প্রত্যয় থেকে যে কোনো টাইপের প্রশ্নই যদি হোক, সেটা যে শুধু এনটিআরসি ব্যাপারটা এরকম না। আপনি ফার্স্ট ক্লাস আপনি বিসিএস বলুন বা এনটিআরসি, হেড টিচার, সবগুলোতে এর বাইরে ইনশাল্লাহ এই নিয়মের বাইরে প্রশ্ন হবে না, ইনশাল্লাহ হবে না, আশা করি কমন পাবেন। তো যাই হোক, আজকে এই পর্যন্তই থাকবে, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।